হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আজকে আমরা যেটা চ্যাপ্টারটা শুরু করেছিলাম, ইউনিট 4 অভিব্যক্তি এবং অভিযোজন। তো আজকে আমরা পড়বো অভিব্যক্তি মতবাদের সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণরূপে ঘোড়ার বিবর্তন। আহ জীবাশ্ম ঘটিত প্রমাণরূপে ঘোড়ার বিবর্তন আমরা আলোচনা করব, কারণ ঘোড়া হচ্ছে এমন একটা প্রাণী যার যে বিবর্তন ধারা তার সবকটা ফসিলই আমরা পেয়েছি, মানে বিজ্ঞানীরা পেয়েছেন, এবং সেখান থেকে তারা একটা আলোচনা বা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ঘোড়ার বিবর্তন কিভাবে সংঘটিত হয়েছে এবং সেই হিসাবে অভিব্যক্তির ধারাকে কিভাবে ব্যাখ্যা করা যায়। এবারে জীবাশ্ম ঘটিত প্রমাণ বলতে, জীবাশ্ম বলতে আমরা কি বুঝি? জীবাশ্ম হচ্ছে কোনো প্রাণী বা উদ্ভিদের মাটির তলা থেকে প্রাপ্ত দেহাবশেষের ছাপ বা দেহাবশেষ, যেটা হাজার হাজার বছর ধরে মাটিতে থাকার ফলে, মানে মাটির গভীরে থাকার ফলে মাটি চাপে এবং সেটা শিলাতে রূপান্তরিত হয়েছে, বা একটা শক্ত শিলার মতোতে রূপান্তরিত হয়েছে, যেখানে সেই প্রাণী বা উদ্ভিদটির দেহাবশেষের ছাপ বা দেহাবশেষের কিছু অংশ থেকে যায়। সেটা হচ্ছে জীবাশ্ম। তো ইওহিপ্পাসের জীবাশ্ম থেকে কি বলা হয়েছে? ইওহিপ্পাস ইওসিন যুগে, কোন যুগে ইওহিপ্পাসের অস্তিত্ব ছিল? ইওসিন যুগে। আচ্ছা, আমরা এটা এই ইওসিন যুগ, অলিগোসিন যুগ, মায়াসিন যুগ, এই টাইম পিরিয়ডটা আমরা কি করে জেনেছি? তার আগে বলে রাখি, ইওসিন যুগ কত, প্রায় 5 কোটি বছর আগে। 5 কোটি বছর আগে ইওহিপ্পাস, ইওসিন যুগে 5 কোটি বছর আগে। তো এই টাইম পিরিয়ডটা আমরা কিভাবে জেনেছি? টাইম পিরিয়ডটা জেনেছি কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে। এই কার্বন ডেটিং পদ্ধতিটা হচ্ছে কার্বনের তেজস্ক্রিয় যে আইসোটোপ আছে সেটার মাধ্যমে আমরা জীবাশ্মের বয়স নির্ণয় করতে পারি, কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে। তো কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে আমাদের এই যে জীবাশ্মের বয়সগুলো আমরা নির্ধারণ করতে পেরেছি, যে ইওহিপ্পাস ছিল কি যুগে? ইওসিন যুগে। তো ইওহিপ্পাস থেকে মেসোহিপ্পাস থেকে মেরিচিপ্পাস, প্লাইয়োপ্পাস, ইকুয়াস, আমরা এখানে 5টা নিয়ে আলোচনা করছি, কিন্তু এর মাঝে মাঝেও আরো অনেক নাম আছে, যেমন প্যারাহিপ্পাস আছে, মিওহিপ্পাস আছে, মেসোহিপ্পাসের পরে মিওহিপ্পাস, তারপরে প্যারাহিপ্পাস, তারপরে মেরিচিপ্পাস, তারপরে আরো 2-3টে ফর্ম আছে, তারপরে প্লাইওহিপ্পাস, সবশেষে গিয়ে ইকুয়াস। তো আমরা এই 5টাকে প্রধান হিসেবে আলোচনা করছি, কারণ এই 5টার বৈশিষ্ট্যগুলো বেশ ধারাবাহিকভাবে পরিবর্তন হয়েছে এবং স্পষ্ট বোঝা যায়। তো আমরা প্রথমে ইওহিপ্পাস দিয়ে শুরু করি। তো ইওহিপ্পাস কি ছিল? ইওসিন যুগে প্রায় 5 কোটি বছর আগে। এরা, এদের আকৃতি ছিল বর্তমান ঘোড়ার মতো তো একদমই নয়। এদের আকৃতি ছিল খুব ছোট, প্রায় ওই ধরো শিয়ালের মতো আকৃতি হবে দেহের আকৃতিটা। উচ্চতা ছিল, এদের হাইট ছিল আহ আহ, কত ছিল? 30 থেকে 40 সেন্টিমিটার হাইট ছিল, 30 থেকে 40 সেন্টিমিটার। তো আমরা এখানে কি কি পরিবর্তনগুলো করব? পরিবর্তনগুলো করব হাইটের পরিবর্তন, কিভাবে এই ছোট হাইট থেকে বর্তমানে যে প্রায় 160 সেন্টিমিটারের ঘোড়া, 160 থেকে 70 সেন্টিমিটারের ঘোড়া আমরা দেখি, সেই ঘোড়া সেখান থেকে কিভাবে হাইটের পরিবর্তন হয়েছে, কিভাবে তাদের পায়ের আঙুলের পরিবর্তন হয়েছে এবং তাদের দাঁতের পরিবর্তন হয়েছে, এই বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করব। তো এদের হাইট ছিল 30 থেকে 40 সেন্টিমিটার। আর আর কি ছিল এদের? পা, অগ্রপদে 4টি আঙুল, আর পশ্চাৎ পদে 3টি আঙুল। তো এদের অগ্রপদে 4টি আঙুল এবং পশ্চাৎ পদে 3টি আঙুল। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে, যে আমরা ইওহিপ্পাসের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আমরা লিখবো। হাইট থেকে ছিল 30 থেকে 40 সেন্টিমিটার, অগ্রপদে 4টি আঙুল, পশ্চাৎ পদে 3টি আঙুল, এবং সবকটা আঙুলই কি করতো? ভূমি স্পর্শ করতো, অর্থাৎ সবকটা আঙুল দিয়েই তারা মানে ব্যবহার করে তারা ভূমি স্পর্শ করে চলাফেরা করতো। আর কি হতে পারে? দাঁত। দাঁতের বৈশিষ্ট্য কি হতে পারে? দাঁত হচ্ছে ব্রাকিডন প্রকৃতির, ব্রাকিডন প্রকৃতির।
এখানে ব্র্যাকিডন প্রকৃতির দাঁত বলতে কি বোঝায়? ব্র্যাকিডন প্রকৃতির দাঁত বলতে বোঝায় এদের যে আমরা তো জানি আমাদের দাঁত কি কি আছে, ইনসাইসার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার, এই 4 রকমের দাঁত আমরা দেখতে পাই। তো এদের যে মোলার দাঁতটা সেটা খুবই ছোট হয় এবং ছোট খাঁজ বিশিষ্ট হয়। তার জন্য এদের দাঁতকে বলা হয় ব্র্যাকিডন। কিন্তু আধুনিক ঘোড়া যেটা ইকুয়াস তাদের ক্ষেত্রে দেখা যায় মোলার গুলোর সাইজ বড় হয় এবং উঁচু উঁচু ক্রাউন থাকে, অর্থাৎ এনামেল গঠিত উঁচু উঁচু ক্রাউন থাকে। কিন্তু ইউহিপপাসের ক্ষেত্রে তাদের এনামেল গুলো ছোট এবং ছোট খাঁজযুক্ত। এদের দাঁতটা ব্রাকিডন প্রকৃতি। এইটা যদি মোলার দাঁত হয় তো এদের মোলার দাঁতটা ঠিক এরকম। এদের মোলার দাঁতগুলো এরকম হয়। এরকম প্রকৃতির দেখতে হয় অনেকটা, যে ব্রাকিডন প্রকৃতির। এবারে আসি তাহলে ইউহিপপাসের কি কি বৈশিষ্ট্য আমরা লিখবো। বৈশিষ্ট্য লিখবো, এক হচ্ছে হাইট, উচ্চতা 30 থেকে 40 সেন্টিমিটার। দুই হচ্ছে অগ্রপদ এবং পশ্চাৎপদে 4টি এবং 3টি করে আঙুল আছে, এবং দাঁত হচ্ছে ব্রাকিডন প্রকৃতির দাঁত। এই 3টে পয়েন্ট আমরা লিখছি। এবারে মেসোহিপপাসের ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে। মেসোহিপপাসের ক্ষেত্রে আমরা যে জীবাশ্মটা পেয়েছি মেসোহিপপাসের, ও তার আগে বলে রাখি ইউহিপপাসের জীবাশ্মটা কোথা থেকে পাওয়া গেছিল? উত্তর পশ্চিম আমেরিকা অঞ্চল থেকে পাওয়া গেছিল। উত্তর পশ্চিম আমেরিকা থেকে ইউহিপপাসের জীবাশ্মটা পাওয়া যায়, এবং সেটার বয়স আন্দাজ করে দেখা গেছে প্রায় 5 কোটি বছর পূর্বেকার। আর মেসোইকপাসে আসি এবারে। মেসোইকপাসের হাইট হচ্ছে, এর হাইট হচ্ছে ওই ধরো 60 সেন্টিমিটারের কাছাকাছি। এর হাইট হচ্ছে প্রায় 60 সেন্টিমিটার। আর এর বৈশিষ্ট্য কি, এর দাঁতও হচ্ছে, এটা গেল এক। এবারে পায়ের আঙুলে আসি। এখানে দেখাচ্ছে, এখানে ছিল অগ্রপদ এবং অগ্রপদে 4টি আঙুল, পশ্চাৎপদে 3টি আঙুল। এদের অগ্র এবং পশ্চাৎপদে উভয় ক্ষেত্রেই 3টি আঙুল। এদের দাঁত কি প্রকৃতির? দাঁত হচ্ছে ব্র্যাকিডন প্রকৃতি, এদেরও ব্র্যাকিডন। এদের দাঁত হচ্ছে ব্রাকিডন প্রকৃতির। আচ্ছা, এই অগ্র এবং পশ্চাৎপদে যে 3টি করে আঙুল আছে মেসোহিপপাসের ক্ষেত্রে, সেগুলো কিরকম আমি একটুখানি দেখানোর চেষ্টা করি। এই দেখো, এটা হচ্ছে যদি অগ্রপদ ধরি আমরা, আমি জাস্ট রাফ দেখানোর চেষ্টা করছি। এখানে যদি আমরা কঙ্কালটা দেখি তো সেরকম, এখানে ধরো অগ্রপদে, তো অগ্রপদে ইওহিপপাসের ক্ষেত্রে 4টি আঙুল ছিল, একটা দুটো তিনটে চারটে। এই আঙুলগুলোর নাম কিন্তু হয় 2, 3, 4, 5। 1 নম্বরটা খুবই ছোট সাইডে থাকে, সেটা খুব প্রমিনেন্ট বোঝা যায় না। তো এই 2, 3, 4, 5, এই 3 নম্বরটা কিন্তু সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর আমরা দেখবো যে 3 নম্বর আঙুলটাই পরবর্তীকালে পরিবর্তিত হয়ে বর্তমান যে ঘোড়ার খুর সেটাই রূপান্তরিত হয়েছে। তো এই 2 নম্বর আঙুলটা, এবং পশ্চাৎপদে সেরকম ভাবে 3 নম্বর আঙুল, পশ্চাৎপদে দেখা যায় 3টি, যেটা হচ্ছে 2, 3 এবং 4। ওদের ক্ষেত্রে 1 এবং 5টা বোঝা যায়, মানে পশ্চাৎপদের ক্ষেত্রে 1 এবং 5টা বোঝা যায় না। কিন্তু অগ্রপদের ক্ষেত্রে একটা বোঝা যায় না, 5টা বোঝা যায়। তো এই পশ্চাৎপদের ক্ষেত্রে 2, 3, 4। এখন মেসোইকপাসের ক্ষেত্রে কি হলো, মেসোইকপাসের ক্ষেত্রে অগ্র এবং পশ্চাৎপদে উভয় ক্ষেত্রেই 3টি করে আঙুল এসেছিল। অর্থাৎ 5 নম্বরটা এখান থেকে মুছে গিয়ে কি হলো, আরো ক্ষুদ্র হয়ে এখানে একটা ছোট্ট স্প্লিন্ট আকারে অবস্থান করলো। 5 নম্বর আঙুলটা কি আকারে অবস্থান করলো? স্প্লিন্ট আকারে অবস্থান করলো মেসোইকপাসের ক্ষেত্রে। এবারে আমরা আসি মেরিচিকপাসের ক্ষেত্রে। মেরিচিকপাসের ক্ষেত্রে কি হলো, মেরিচিকপাসের ক্ষেত্রে হাইটের পরিবর্তনটা কি দেখা গেল। এদের ক্ষেত্রে হাইটটা দেখা গেল, উচ্চতা
তাহলে আমি বাংলায় লিখে দিই। উচ্চতা হচ্ছে 100 সেন্টিমিটারের কাছাকাছি। উচ্চতা প্রায় 100 সেন্টিমিটারের কাছাকাছি হলো। এবং অগ্র এবং পশ্চাৎ পদে কি হলো, 3 নম্বর আঙুলটা বেশি পরিমাণে, 3 নম্বর আঙুলটা আরো মজবুত হলো। এক্ষেত্রে তৃতীয় আঙুল আকারে বড় হলো। আর দাঁতের বিষয়টা আমি বলছি। তাহলে আগে বলে নি, উচ্চতা 100 সেন্টিমিটার, মানে উচ্চতা একটু বৃদ্ধি পেল মেসোহিপাস থেকে মেনিসিপাসে। এটা মায়োসিন যুগে পাওয়া গেছে। এর জীবাশ্মটার বয়স এখানে বোঝা গেছে জীবাশ্মটার বয়স থেকে, যে এরা মায়োসিন যুগে অবস্থান করতো। তো এদের উচ্চতা হচ্ছে 100 সেন্টিমিটার। এবং তৃতীয় আঙুলটা আকারে বড় হলো। অর্থাৎ মেরিচিপ্পাসের ক্ষেত্রে কি হলো, মেরিচিপ্পাসের ক্ষেত্রে এই যে 2 এবং 4, এই আঙুল দুটো আরো ছোট হয়ে গেল। 2 এবং 4 আঙুলটা ছোট হয়ে গেল। এবং যে 3 নম্বর আঙুলটা সেটা আরেকটু বড় হলো। 3 নম্বর আঙুলটা আরেকটু বড় হলো। তো বড় হওয়ার ফলে কি হলো, এই 3 নম্বর আঙুলটাই আস্তে আস্তে ভূমি স্পর্শ করতো। কিন্তু 2 এবং 4 নম্বর আঙুলটা ভূমি স্পর্শ করতো না, আকারে ছোট হয়ে যাওয়ার কারণে। তার জন্য 3 নম্বর আঙুলটাই আকারে বড় হলো, এবং এটাই তারা ব্যবহার করতে শুরু করলো। ভূমি স্পর্শ করার ক্ষেত্রে এই 3 নম্বর আঙুলটাই ভূমি স্পর্শ করতো। এবং এটাই আরো পরবর্তীকালে আরো মজবুত হতে থাকলো 3 নম্বর আঙুলটা। আর দাঁতের প্রকৃতিটা কি হলো, আমি এখানে বললাম ইউনিট ব্রাকিডন্ট প্রকৃতির দাঁত। কিন্তু ইকুয়াসদের ক্ষেত্রে দেখা যায় হিপসোডন্ট প্রকৃতির দাঁত। হিপসোডন্ট প্রকৃতির দাঁত বড় বড় ক্রাউন, বড় বড় এনামেল সহযুক্ত ক্রাউন থাকে। তো এদের দাঁতের ক্ষেত্রে ব্রাকিডন্ট এবং হিপসোডন্টের মিক্সচার একটা দেখা গেল। অর্থাৎ দাঁতগুলো না বড় না ছোট, এদের মতো একেবারে ছোট না, আবার এদের মতো ইকুয়াসের মতো একেবারে বড় না, ওই মাঝামাঝি পর্যায়ে দাঁতটা দেখা গেল। এবারে প্লাইহিপ্পাসের ক্ষেত্রে কি, প্লাইহিপ্পাসে আসলাম, এদের উচ্চতা আরো বাড়লো। উচ্চতা প্রায় 120 সেন্টিমিটারের কাছাকাছি হলো। 120 থেকে 130, 120 থেকে 140 সেন্টিমিটারের কাছাকাছি দেখা গেল এদের উচ্চতা। প্লিওসিন যুগে প্লাইহিপ্পাসদের জীবাশ্ম কে কার্বন ডেটিং এর পদ্ধতিতে জানা গেছে এদের প্লিওসিন যুগে আবির্ভাব হয়েছিল। তো এদের উচ্চতা 120 থেকে 140 সেন্টিমিটার। এবং দাঁত এদের ক্ষেত্রে হিপসোডন্ট প্রকৃতির দাঁত দেখা গেল। হিপসোডন্ট প্রকৃতির দাঁত দেখা গেল। অর্থাৎ দাঁতগুলো কিরকম হবে, দাঁতগুলো হবে হচ্ছে উঁচু উঁচু। এদের দাঁতটা যেমন ছোট ছিল, এদের দাঁতগুলো উঁচু উঁচু, অর্থাৎ হিপসোডন্ট প্রকৃতির দাঁত দেখা গেল। আর এদের আঙুলের কি পরিবর্তন হলো, আঙুলের পরিবর্তন হলো 2 এবং 3 নম্বরটা আরো ছোট হয়ে, 4 নম্বরটা আরো ছোট হয়ে গেল। এবং তৃতীয় আঙুলটায় খুরের আবির্ভাব দেখা গেল। তৃতীয় আঙুলে কি হলো, তৃতীয় আঙুলে খুর সৃষ্টি হলো। অর্থাৎ 2 এবং 4 নম্বরটা আরো ছোট হয়ে গেল। এবং 3 নম্বরটায় খুরের আকৃতি দেখা গেল। 3 নম্বরটায় খুরের আবির্ভাব দেখা গেল, যে হচ্ছে খুর সৃষ্টি হলো 3 নম্বরটায় এই প্লাইহিপ্পাসের ক্ষেত্রে।
এরপরে ইকুয়াস, যেটা আধুনিক ঘোড়া আমরা যেটাকে বলি, সেটা সৃষ্টি হয়েছিল প্লিস্টোসিন যুগে, আধুনিক ঘোড়া। তো এদের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য দেখা যায় এখন? এদের ক্ষেত্রে উচ্চতা কত, প্রায় উচ্চতা ওই 150 থেকে 160 সেন্টিমিটারের কাছাকাছি, 150 থেকে 160। তারপরে হচ্ছে দাঁত, দাঁত হচ্ছে প্রপারলি হিপসোডোন প্রকৃতির দাঁত। হিপসোডোন প্রকৃতির দাঁত। আর আর খুরের আবির্ভাব, আর খুর দেখা যায়। কি দেখা যায়? খুর দেখা যায়। তাদের সবকটা অগ্র এবং পশ্চাৎ পদ উভয় পদেই খুর দেখা যায়। এরা কিন্তু হচ্ছে এরা যেমন 4টি আঙুল 3টি আঙুল বিশিষ্ট, এই প্লায়াস ইকুয়াস কিন্তু 1 আঙুল বিশিষ্ট প্রাণী। কারণ এই 3 নাম্বার যে আঙুলটা, এটাই পরবর্তীকালে খুর ডেভেলপ করেছে, এবং 2 এবং 4 নম্বর আরো ছোট হয়ে গেছে, 5 তো আগেই ছোট হয়ে গেছিল, স্প্লিন্ট হয়ে গেছিল, এবং 2 এবং 4টা আরো ছোট হয়ে গেছে, যেটা প্রায় কাজ করে না, যেটা প্রায় এখন কোনো কাজেই লাগে না ওদের। শুধুমাত্র এই একটা আঙুল, যেটা 3 নম্বর আঙুল, সেটাই খুর সৃষ্টি করেছে, এবং এরা 1 আঙুল বিশিষ্ট প্রাণী হচ্ছে ইকুয়াস, এবং তাদের প্রত্যেকটা পায়ে খুর দেখা যায়। আর উচ্চতা 150 থেকে 160 সেন্টিমিটার। আর দাঁত হিপসোডন প্রকৃতির। কেন হিপসোডন প্রকৃতির? এই ব্রাকিডন থেকে কেন হিপসোডন এলো? তারা যেহেতু তৃণভোজী প্রাণী এবং গাছের গাছের ডাল বা ঘাস ইত্যাদি ছিঁড়ে খায়, তো সেক্ষেত্রে তাদের ওই ঘাসগুলো বা গাছের পাতা বা সরু সরু ডালগুলোকে পেষণ করার জন্য এই চেক টিপ তৈরি হয়েছে, যেটা এই হিপসোডন প্রকৃতির দাঁত দিয়ে তারা সেগুলোকে পেশাই করতে, যে এই হিপসোডন প্রকৃতির দাঁত পেশাই করতে সাহায্য করে ওই ঘাস লতা পাতা জাতীয় তাদের খাদ্যগুলো। তার জন্যই এই ব্রাকিডন থেকে হিপসোডন প্রকৃতির দাঁতের আবির্ভাব হয়েছে। তো এর থেকে বোঝা যায়, অভিব্যক্তি মতবাদের সপক্ষে জীবাশ্মগৃহীত প্রমাণ রূপে ঘোড়ার বিবর্তন পর্যালোচনা করলে কি বোঝা যায় যে কিভাবে ছোট হাইট এবং তাদের অগ্র পশ্চাৎ পদে আঙুলযুক্ত প্রাণী ব্রাকিডন প্রকৃতির দাঁত থেকে কিভাবে আধুনিক ঘোড়া, যেখানে হিপসোডন প্রকৃতির দাঁত, উচ্চতা এখনকার ঘোড়ার মতো যেমন 150 থেকে 160 সেন্টিমিটার, এবং পায়ে কিভাবে খুর সৃষ্টি হয়েছে। খুরটা কেন সৃষ্টি হয়েছে? এই যে আমাদের ভূমি মানে পাথুরে ভূমিতে দৌড়ানোর জন্য, অর্থাৎ পাথুরে ভূমিতে চলাফেরা করার জন্য এই আঙুলযুক্ত পায়ের থেকে খুরের আবির্ভাব হয়েছে, যাতে তারা জোরে দৌড়তে পারে শক্ত পাথুরে ভূমিতেও, যাতে তাদের পায়ে কোনো আঘাত না লাগে, তার জন্য খুরের আবির্ভাব এসেছে। তো কিভাবে এসছে সেটা ওই জীবাশ্ম পর্যালোচনা করে বোঝা যায়। তো এখানে কিছু কিছু পয়েন্ট আমি তুলে ধরলাম যে কিভাবে তাদের পরিবর্তন হয়েছে, হাইটে উচ্চতার পরিবর্তন, তারপর অগ্র পশ্চাৎ আঙুলের পরিবর্তন, দাঁতের পরিবর্তন কিভাবে এসছে, সেটা আমি একটু জাস্ট আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা বইতে যেটা লেখা আছে সেটা খুব ভালো করে পড়ো। এই কোশ্চেনটা পরীক্ষায় মানে মাধ্যমিকেও আসে, যে জীবাশ্ম গঠিত প্রমাণ রূপে ঘোড়ার বিবর্তন ব্যাখ্যা করো। তো তখন সেখানে তোমরা এই হাইট, তারপরে উচ্চতা, অগ্র পশ্চাৎ পদে আঙুল, সেখান থেকে কিভাবে খুরের আবির্ভাব এবং দাঁত, এই 3টে বৈশিষ্ট্য পরপর এভাবে ব্যাখ্যা করবে। তো উত্তরটা প্রমিনেন্ট হবে আশা করি। আর হচ্ছে এছাড়াও তাদের আরো অনেক পরিবর্তন ঘটেছিল, যেমন ব্রেনের পরিবর্তন। এরা যেমন ছোট আকারের প্রাণী ছিল, তো আস্তে আস্তে বড় আকারের প্রাণী হয়েছে, তো ব্রেনেরও পরিবর্তন ঘটবে, দৈহিক আরো পরিবর্তন ঘটেছে। তো আমি এখানে মেইন 3টে, হাইট, অগ্রপথ, আঙুলের এবং দাঁতের এই বৈশিষ্ট্যটা কিভাবে পরিবর্তিত হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে লিখো, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই অবধি, তোমরা পড়তে থাকো। টাটা।